وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. صدق الله العظيم. বাংলাদেশ জামাত ইসলামী দেবীগঞ্জ উপজেলার অন্যতম ইউনিয়ন 7 নং টেপরিগঞ্জ ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের বাবুরহাট পাড়া কর্তৃক আয়োজিত আজকের এই পাড়া কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী টেপরিগঞ্জ ইউনিয়নের সম্মানিত সহসভাপতি গোলাম মোস্তফা ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার বিশিষ্ট আলেমের দ্বীন হযরত মাওলানা নজরুল ইসলাম ভাই, উপস্থিত আছেন হযরত মাওলানা আব্দুল মুন্নাফ চাচা, উপস্থিত আছেন টেপরিগঞ্জ ইউনিয়নের আগামী জাতীয় নির্বাচনের সহকারী পরিচালক আমাদের বাবুল হোসেন ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের যুব সমাজের নবাগত ভাইরা যারা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করছেন, সুশিক্ষায় শিক্ষিত রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র, আমাদের পত্র এলাকার গর্ব বুলবুল, আমাদের মাঝে আছেন আমাদের হোসেনের ঘাটের সবুজ সহ মঞ্চবিষ্ট সম্মানিত মুরব্বিয়ান একরাম এবং আমার সামনে আগত অত্রপাড়ার সম্মানিত দিনদার এবং সচেতন নাগরিক ভাইরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হিন্দু ভাইদের প্রতি আদাব, আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত ভাইরা, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব এই কারণেই যে বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকে এই সংগঠনটাকে আপনার কায়েমি স্বার্থবাদী মহল, ইসলাম বিদ্বেষী শক্তি বারবার মাটির নিচে দাফন করার ষড়যন্ত্র করেছে। এই মাটির নিচে দাফন করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় একটা বয়ান দিত, জামাত ইসলামী নাকি পাকিস্তানি। ঠিক আছে, আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা কি জানেন না, যখন এই দেশটা পাকিস্তানের অধীনে ছিল তৎকালীন সময়ে আমিরে জামাত বানিয়ে জামাত মাওলানা মওদুদুর রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে পাকিস্তান সরকার ফাঁসির রায় দিয়েছিল। সারা পৃথিবীতে মুসলমানরা আপনার প্রতিবাদ জানিয়েছিল যে সারা পৃথিবীর আইডল এরকম একজন ইসলামিক স্কলার, তাকে আপনারা মিথ্যা মামলা দিয়ে ফাঁসির রায় দিলেন। সারা বিশ্ব থেকে যখন পাকিস্তান রাষ্ট্র বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আরব রাষ্ট্রপ্রধানরা যখন পাকিস্তানকে বয়কট করা শুরু করলো, তখন পাকিস্তান সরকার বাধ্য হয়েছিল এই রায় বাতিল করতে। সম্মানিত ভাইরা, আপনারা আইয়ুব খানের কথা জানেন। পাকিস্তানের সবচেয়ে কঠিন শাসন, সামরিক শাসন দিয়ে আসছিল আইয়ুব খান। এই আইয়ুব খান জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল। সম্মানিত ভাইরা, আর আমাদেরকে বলা হয় পাকিস্তানি। আমরা যদি পাকিস্তানি হইতাম তো ওরা তো আমাদেরকে কোলে নিয়ে থাকতো, ঠিক কিনা বলে? ওরা আমাদেরকে বুকে নিয়ে থাকতো। খোদার কসম করে বলি, পাকিস্তান সরকারও জামাত ইসলামীকে কখনো বুকে নেয় নাই, কারণ পাকিস্তান সরকারও ছিল দুর্নীতিগ্রস্ত। তারাও কায়েমি স্বার্থবাদী মহলের সাথে আঘাত করে ইসলামী শক্তিকে দুর্বল করার আপনার কাজ করে গিয়েছে সেই সময়, ঠিক কিনা বলে? এরপরে দেশ বিভক্ত হয়ে গেল, দেশ স্বাধীন হয়ে গেল। সম্মানিত ভাইরা, আপনারা জানেন স্বাধীনতা সংগ্রামে এদেশের আপামর জনসাধারণ অংশগ্রহণ করেছিল। আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। বাংলাদেশের জনগণ এই দেশটাকে স্বাধীন করেছে তাদের প্রয়োজনে, একক কোন দলের ক্রেডিট এখানে নাই, ঠিক কিনা বলেন? যারা বেশি ক্রেডিট দেখাইতো, স্বাধীনতা যুদ্ধে যারা নেতৃত্ব বলছেন তারা একজনও কিন্তু সেক্টর কমান্ডার নাই, ঠিক কিনা বলে? তাদের একজনও কিন্তু 7 জন বীর শ্রেষ্ঠের মধ্যে তাদের নাম নাই। ওই সময় সর্বাধিনায়ক যিনি ছিলেন এমএজে ওসমানী, জেনারেল এমএজে ওসমানী, তিনিও কিন্তু আওয়ামী লীগের লোক ছিলেন না, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা, তারা তাদেরকে বেশি করে জাহির করত যে স্বাধীনতা যুদ্ধে তারাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। আসলে স্বাধীনতা যুদ্ধে ভূমিকা রেখেছে বাংলাদেশের সকল স্তরের জনগণ, ঠিক কিনা বলেন?
আর এই স্বাধীনতা যুদ্ধে সবচেয়ে বেশি আপনার বিরোধিতা করেছে ওই সময়কার পাকিস্তান সরকার কর্তৃক সৃষ্ট রাজাকার বাহিনী। ঠিক করে বলেন, এই রাজাকার বাহিনী গঠন ছিল পাকিস্তান সরকারের পক্ষ থেকে। পাকিস্তানের গভর্নমেন্ট এটাকে গঠন করেছিল। ডিসিএসপি ওসিরা রাজাকার বাহিনী গঠন করেছিল। রাজাকার বাহিনীর জন্য আলাদা পোশাক ছিল, যেমন আমাদের বর্তমানে চৌকিদারদের একটা পোশাক আছে, আছে কিনা বলেন? পুলিশ বাহিনীর একটা পোশাক আছে, আপনার বিভিন্ন বাহিনীর একটা পোশাক আছে। ঠিক যুদ্ধ চলাকালীন সময় রাজাকার বাহিনীর কিন্তু আলাদা পোশাক ছিল, এবং রাজাকার বাহিনীকে পাকিস্তান সরকার ভাতা দিত। সম্মানিত ভাইরা, আর স্বাধীন হওয়ার পরে, দেশ স্বাধীন হওয়ার পরে এই রাজাকার বাহিনীর সমস্ত তকমা লাগিয়ে দেওয়া হলো বাংলাদেশ জামাত ইসলামের উপরে। ঠিক কিনা? তারা কি করলো? তারা রাজাকারকে এমন ভাবে জাতির সামনে তুলে ধরলো, তারা সিনেমা নাটক, আপনার নাটিকার মাধ্যমে, মঞ্চ নাটকের মাধ্যমে রাজাকার বানাইলো একটা দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষকে, পাঞ্জাবি পরা মানুষকে। ঠিক কিনা বলে? আওয়ামী লীগের উপরে ভারতের আপনার ভারতের চীন সব সময় ভর করেছিল আওয়ামী লীগের উপরে। ঠিক কিনা বলে? ওই শুরু থেকেই তারা ভারতীয় পরামর্শে, ভারতীয় প্রেসক্রিপশনে তাদের সরকার পরিচালনা করত। এই জন্য শেখ মুজিব ক্ষমতায় আসার পরেই প্রথমে জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল। ঠিক কিনা? এরপরে বাকশাল কায়েমের মাধ্যমে সমস্ত দলকে নিষিদ্ধ করে এক নায়কতন্ত্র কায়েম করেছিল। সম্মানিত ভাইরা, আপনারা ইতিহাস জানেন, আমার চেয়ে ভালো জানেন। সেই সময় সারা বাংলাদেশে আলেমদেরকে রাজাকার হিসেবে আখ্যায়িত করে আলেমদের উপর এক প্রকার জুলুম নিপীড়ন করা হয়েছে। সেই সময়ও শেখ সাহেবের আমলে। সম্মানিত ভাইরা, দালাল আইন তৈরি করলো, এবং শেখ সাহেব আপনার প্রথমে যে ভুলটা করেছে, দেশ স্বাধীনের পরে আপনার 193 জন যুদ্ধ অপরাধী পাকিস্তান আর্মির ছিল। কতজন? 193 জন যুদ্ধ অপরাধী ছিল। তিনি সিমলা চুক্তির মাধ্যমে তাদেরকে খালাস দিয়ে দিলেন, তাদেরকে ক্ষমা করে পাকিস্তানে পাঠিয়ে দিলেন। তিনি কিন্তু যুদ্ধ অপরাধীদের বিচার করলেন না। উনি কি করলেন? যুদ্ধ অপরাধীর বিচারের পরিবর্তে উনি একটা কোলাবরেটরস ল তৈরি করলেন, দালাল আইন তৈরি করলেন। সেই দালাল আইনের মাধ্যমে তিনি আপনার যারা স্বাধীনতা বিরোধী ছিল, স্বাধীনতা যুদ্ধে যারা আপনার মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিলেন। ঠিক কিনা? আপনারা জানেন সারা বাংলাদেশে প্রায় 1 লক্ষ লোক গ্রেপ্তার হয়েছিল, এবং শেষ পর্যন্ত আপনার 34,000 লোক আপনার কারাগারে ছিল। এরপরে আপনার যখন রায় হলো, রায় হওয়ার পরে মাত্র 3,400 জনের বিরুদ্ধে কি হয়েছিল? রায় হয়েছিল। এই তৎকালীন দালাল আইনে সবচেয়ে সুখের খবর হলো শেখ হাসিনা গত 15.5 বছরে রাজাকার বলে বলে আমাদের নিজামী, মুজাহিদ, সাইদি, কামারুজ্জামান, কাদের মোল্লা, গোলাম আজম সাহেবদেরকে ফাঁসি দিয়েছে ঠিকই, আমৃত্যু কারাদণ্ড দিয়েছে ঠিকই, কিন্তু তৎকালীন সময়ে সারা বাংলাদেশের কোন থানায় তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় নাই। ঠিক কিনা বলে? বাংলাদেশের ইতিহাস সাক্ষী। তারা যদি গণধর্ষণ করত, গণহত্যা চালাতো, স্বাধীনতা বিরুদ্ধে অবস্থান গ্রহণ করত ময়দানে, তাহলে তারা 2-4টা লোককে হত্যা করতো কিনা বলেন? তৎকালীন সময়ে ওই পরিবারের লোকেরা তাদের বিরুদ্ধে মামলা করতো কিনা? করতো। কিন্তু ভাই 71 সালে যাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা হলো না, আপনার দালাল আইনে মামলা হলো না, ওই লোকগুলারে 50 বছর পরে শেখ হাসিনা কিভাবে ফাঁসি দিতে পারে? ঠিক কিনা বলে? আজকে বাংলাদেশে আমরা এই কথাগুলো কোনোবারই বলতে পারি নাই। বলতে গেলে আমাদের উপর হামলা আসতো, মামলা আসতো, আমাদেরকে স্পেস দেওয়া হতো না। সম্মানিত ভাইরা, শেখ মুজিবও এই জামাত ইসলামীকে মাটির নিচে দাবিয়ে দেওয়ার চেষ্টা করেছে, শেখের বেটিও চেষ্টা করেছে, 15.5 বছর খেলছে আমাদের সাথে, কিন্তু শেষ পর্যন্ত আমরা টিকে গেছি। ঠিক কিনা বলে? আমাদেরকে শেষ করতে চেয়েছিল, আজকে তাদের অস্তিত্ব বিপন্ন হয়েছে বাংলাদেশে। এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে চেয়েছে আমরা টিকে থাকবো, আমরা টিকে আছি। আর আল্লাহ ওদের জন্য চায় নাই যে ওরা এই জমিনে টিকে থাকবে, এই জন্য ওরা দেশ ছেড়ে অন্য দেশে চলে গিয়েছে। এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বনেতা বিশ্বনবীর প্রতি
সংক্ষিপ্ত দরুদ পড়ছি। বাংলাদেশ জামাত ইসলামী আদর্শ হিসাবে বিশ্বনবীর আদর্শকে কবুল করেছে। এই যে রবিউল আউয়াল মাস চলতেছে, এই রবিউল আউয়াল মাস টোটালটাই আল্লাহ রাসূলের জীবনের উপর আলোচনা হবে। জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়েছে আমরা এক মাস ব্যাপী সিরাত মাহফিল গুলো করে যাব। আমাদের বুলবুল সুন্দর একটা অল্প কথায় বিশ্বনবীর পরিচয় তুলে ধরেছে যে এই দেশের মানুষ জানে বিশ্বনবী হচ্ছে একজন ধর্ম প্রচারক, ধর্মীয় নেতা, কিন্তু আসলে কি বিশ্বনবী ধর্মীয় নেতা? বিশ্বনবী হচ্ছে আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আদর্শ নেতা, ঠিক কিনা বলে? বিশ্বনবী একাধারে ছিলেন একজন আদর্শ স্বামী, একজন আদর্শ সমাজসেবক, একজন আদর্শ সেনানায়ক, একজন আদর্শ অর্থনীতিবিদ, একজন আদর্শ রাষ্ট্রনায়ক। সম্মানিত ভাইরা, আপনি কি শুধু ব্যক্তিগত জীবনে অতিবাহিত করেন, না আপনি সামাজিক জীবন অতিবাহিত করেন, আপনি রাজনৈতিক জীবন অতিবাহিত করেন, আপনার অর্থনৈতিক জীবন অতিবাহিত করেন, আপনি রাষ্ট্রীয় জীবন অতিবাহিত করেন, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ আপনি অতিবাহিত করেন? বিশ্বনবী ছিলেন শ্রেষ্ঠ বিচারক, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আপনি শুধু একটু দরুদে বিশ্বনবীকে স্মরণ করে বিশ্বনবীর আর অন্য সবকিছু অন্যের ঘাড়ে চাপাই দিয়ে আপনি শুধু নবীকে মনে মনে স্মরণ করে আপনার নবীর আশেক সাজতে চান, নবীর খাঁটি উম্মত সাজতে চান, এই যদি আপনার এরকম পদ্ধতি যদি নবীর জীবনীতে থাকতো, তাহলে আবু জাহাল, আবু লেহেব, লাহাব, উতবা, সাইবা সবাই নবীর মুরিদ হইতো, ঠিক কিনা? একটু স্মরণ করলে যদি হয় আর অস্তিত্বে আঘাত লাগে না, তাহলে তো আবু জেহেল, আবু লাহাবরা আপনাদের আগে মুরিদ হইতো, ঠিক কিনা? কিন্তু আবু জেহেল, আবু লাহাবরা বিশ্বনবীর মুরিদ হইছে নাই? কেন? বিশ্বনবী পূর্ণাঙ্গ দিনের দাওয়াত দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, শয়তানের পথ অনুসরণ করো না, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এইখানে তো মশা ধরতেছে, আপনারা বাড়িতে শোন, ওখানে মশা ধরে না? যখন মশারি টাঙান তখন কেমনে মশারি টাঙান? দুই পা বাইরে রাখেন মশারির, আর বাদ বাকি মশারির ভিতরে রাখেন, না পুরা শরীরটা ঢুকাই দেন? আচ্ছা, পুরা শরীরটা ঢুকাইলে শান্তি বেশি, না অর্ধেক বাইর করে রাখলে শান্তি বেশি? পুরাটা ঢুকাইলে, কারণ মশার কামড়াইতে পারে না। একটা হাত যদি বাইর হয়ে থাকে মশা হাতের কিন্তু 12 বাজায় দেয়, ঠিক কিনা? এই জন্য মুসলমানরা যতটুকু ইসলাম পালন করতেছে ততটুকুর মধ্যে শান্তিতে আছে, আর যত জায়গায় ইসলাম পালন করতেছে না তত জায়গায় অশান্তিতে ভুগতেছে, ঠিক কিনা বলে? এই অশান্তির সাথে এরা যুক্ত করছে অমুসলিমদেরকেও, ঠিক কিনা বলে? কারণ অমুসলিমদের অধিকারও এই দেশের শাসকরা দিতে ব্যর্থ হয়েছে। আমরা জানি যে আমাদের দেশের হিন্দু সমাজ বেশিরভাগ ক্ষেত্রে নৌকা মার্কায় ভোট দিত, ঠিক কিনা বলেন? নৌকার পক্ষে তারা কাজ করত, এটা আমরা জানি। আমরা সবচেয়ে কষ্ট পেয়েছি তখন আমাদের এই মাইনরিটি, আমাদের এই হিন্দু ভাইদেরকে আওয়ামী লীগের নেতা কর্মীরা কৌশলে তাদের দলের সদস্য বানিয়ে, কৌশলে তাদের রাজনৈতিক স্বার্থ হিসাবে কাজে লাগিয়ে আপনার 15.5 বছর লুটপাট, দুর্নীতি, সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছিল এই দেশে, ঠিক কিনা বলেন? কিন্তু এদেরকে ছেড়ে যখন শেখ হাসিনা চলে গেছে ভারতে, একজন কেউ কিন্তু বলে যায় না, ঠিক কিনা? পুরো অনিরাপদ রেখে উনি দেশ থেকে পলায়ন করেছে। আমি হিন্দু ভাইদের চোখ খুলে দিতে চাই যে ভাইরা আমার, 5 তারিখের পরে এদেশে প্রশাসন ছিল না, 3 দিন পরে ডক্টর ইউনূস সরকার আসছে। বলেন আপনাদের নিরাপত্তার দায়িত্ব কে গ্রহণ করেছিল? আপনাদের নিরাপত্তার দায়িত্ব এই জামাত শিবির, দেশপ্রেমিক জনতা গ্রহণ করেছিল। আপনাদের উপরে হুমকি, আপনাদের বাড়ি ঘরে হামলা, আপনাদের উপর যদি কেউ কোন রকম রক্তচক্ষু দেখাতে এসেছে, আমরা খবর পেলে আমাদের যে একটা তৎকালীন সময় পেট্রোল টিম ছিল, সঙ্গে সঙ্গে সে ওখানে গিয়ে হাজির হয়েছে। আর আমাদের উপস্থিতির কারণে দুষ্টরা সুযোগ পায় না, ঠিক কিনা বলে? আমি আপনাদেরকে আহ্বান করব, যারা অভিভাবকত্ব গ্রহণ করে না, যারা নিজের স্বার্থ ফুরিয়ে গেলে টয়লেট পেপারের মতন আপনাদেরকে ফেলে দিয়ে চলে গিয়েছে, অন্তর থেকে তাদেরকে ভুলে যান, ঠিক কিনা বলে? আর জামাত ইসলামী ইসলাম কায়েম করতে চায়, এই কথাটা আপনাদেরকে অনেকে বলে যে তো আরে তোমরা তো ইসলাম কায়েম করবি, ইসলাম কায়েম হলে তো তোমার মন্দির থুবে না, ঠাকুর ভাঙি ফেলাবে, তোমার তো স্বাধীনতা দিবে না, কাজে তোমরা আমার পক্ষ ধর না,
এই শালার ঘর তোমরা নিজে নিজে মরিয়াচ্ছেন হারে, এগুলা পরামর্শ দিতেছে, আমাদের কানে আসতেছে। আমি হিন্দু ভাইদেরকে বলবো, ইসলাম যদি কায়েম হয় সবচেয়ে বেশি থাকবেন আপনারা নিরাপত্তায় থাকবেন সবচেয়ে বেশি, ঠিক না? এরকম নিরাপত্তায় একটা ডিমের ভিতরে একটা কুসুম যেরকম নিরাপত্তায় থাকে, ঠিক ইসলাম কায়েম হলে বাংলাদেশের শতকরা 10% হিন্দু ভাইরা ওই ডিমের কুসুমের মতো নিরাপদ থাকবে, ঠিক না? কারণ জামাত ইসলামী রাসূলকে নেতা হিসেবে গ্রহণ করেছে, আর আমাদের নেতা বলেছে মুসলিম রাষ্ট্রে যদি মুসলিম রাষ্ট্রে সমস্ত অমুসলিমরা হচ্ছে আমাদের আমানত, আর যেই আমাদের খেয়ানত করবে আমি আল্লাহ রাসূল হাসরের মাঠে ওই অমুসলিমের পক্ষ নেব, আর এই মুসলমানের বিপক্ষে আল্লাহর দরবারে মামলা করব। তাহলে অমুসলিমদেরকে নির্যাতন করার সুযোগ আছে মুসলমানদের? ওনাদের মন্দির ভাঙার সুযোগ আছে? ওনাদের ঠাকুর ভাঙার সুযোগ আছে? যারা মসজিদ মন্দির ভাঙে, ঠাকুর ভাঙে, এরা হচ্ছে দুনিয়ায় হাসাস সৃষ্টি করার জন্য একদল লোক, রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য একদল লোক। এরা ভেঙে জামাত ইসলামের ঘাড়ে চাপানোর চেষ্টা করে। সম্মানিত ভাইরা, আমরা ওই রাসূলের স্মরণ করছি যে রাসূল এই মাসে আগমন করেছিলেন, এই পৃথিবীকে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত একটি বাংলাদেশ পৃথিবীকে বিশ্ব ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বিশ্ব, সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত বিশ্ব করার জন্য। আমরা সেই রাসূলের প্রতি দরুদ ও তাসলিম পেশ করছি। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী আপনার এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়। এবার আমরা সেই চ্যালেঞ্জটা এই জাতির সামনে ছুড়ে দিয়েছি। কারণ আমরা এই জন্য ছুড়ে দিয়েছি, বাংলাদেশ জামাত ইসলামী যে কয়টা নেতা তৈরি করেছে পরীক্ষিত নেতা, ঠিক কিনা? আমরা অত জুড়ে একটু স্মরণ করে দেই ইতিহাস থেকে, যে আমরা 1991 সালে 18টা সিট পেয়েছিলাম। কয়টা? 18টা আসন পেয়েছিলাম। পেয়ে 91 সালে বিএনপিকে আমরা সমর্থন দিয়েছিলাম। দেওয়ার পরে আমরা কোনো মন্ত্রিত্ব নেই নাই, শুধু এমপিত্বই ছিল আমাদের। বিএনপিকে ক্ষমতায় আনছিলাম। সম্মানিত ভাইরা, বিএনপির সাথে আমাদের একটা কন্ট্যাক্ট ছিল যে গোলাম আজমের নাগরিকত্ব ফেরত দিতে হবে। আমাদের তৎকালীন নেতারা প্রধান বিচারপতির সাথে যোগাযোগ করেছে, প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করে তারা একটা কন্ট্যাক্ট করেছিল যে হ্যাঁ, আমরা ক্ষমতায় আসলে গোলাম আজমের নাগরিকত্বটা দিব। দুঃখজনক হলো সত্য, আমরা তাকে সাপোর্ট দিলাম। তারা গোলাম আজমের নাগরিকত্ব ফেরত না দিয়ে বরং গোলাম আজমকে গ্রেফতার করেছিল। আপনাদের মনে আছে? দীর্ঘদিন জেল খাটিয়েছিল। এরপরে আমরা মামলা করে, নিয়মিত মামলার মাধ্যমে আমাদের গোলাম আজমের নাগরিকত্ব ফেরত পায় বাংলাদেশের হাইকোর্ট থেকে, ঠিক কিনা বলে? আমরা কোন সুযোগ সুবিধা বিএনপির কাছ থেকে আমরা নেই নাই। 91 সালে আমরা সমর্থন দিয়েছিলাম, আপনারা ক্ষমতায় আসছিলেন। এরপরে আপনার 18 জনের এমপির 2 টাকার দুর্নীতি ওই সময় কেউ খুঁজে পায় নাই, আর ডাইনে বামে বহুত মন্ত্রী এমপির দুর্নীতি খুঁজে পাওয়া গেছে, ঠিক কিনা বলে? এরপরে আসেন 96 সালে, 2091 সাল থেকে 96 সাল পর্যন্ত জামাত ইসলামী কেয়ারটেকার গভর্নমেন্টের রূপকার, কেয়ারটেকার সরকার গোলাম আজমের আবিষ্কার। মনে আছে আপনাদের? এই সরকারটা নিয়ে আসছে গোলাম আজমের থিম থেকে। উনি তো রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, উনি ছিলেন ভাষা সৈনিক, উনি বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন। কিন্তু উনারে রাজাকার বানায়া উনার মেধাকে, উনার থিওরিকে এই জাতির কাছে গ্রহণ করার সুযোগ দেওয়া হয় না, ঠিক কিনা বলে? আমি বলবো, এই বাংলাদেশে যদি আপনারা স্বচ্ছধারা রাজনীতি করতে চান, গোলাম আজমের বই পড়েন। উনি একটা বই লিখে গেছে, জীবনে যা দেখলাম। আওয়ামী লীগের রাজনীতি করবেন, বিএনপির করবেন না জাতীয় পার্টির করবেন, কোন রাজনীতি করবেন করেন, ওখানে সব ইতিহাস লেখা আছে। উনার ইতিহাস থেকে যদি আপনি বক্তব্য রাখেন, আপনার বক্তব্য শুনে অন্যরা বলবে যে এই এতদিন এইরকম ঝাড়ু রাজনীতিবিদ কেন হইলে তামাল্লায় কয়া দেশে, ঠিক আছে? উনি 93 বছর বয়সে মারা গিয়েছেন। 2012 সালে গ্রেপ্তার হয়েছেন, তাই না? 2012 সালের আগেই উনি জীবনে যা দেখলাম সব বই 7 খণ্ডের বই লিখে ফেলছেন। এরপরে যাও যেগুলা উনি শেখ হাসিনা নির্যাতনের শিকার হয়েছেন, এইটা লিখে যেতে পারেন। এটা তো আপনারা জাতিরাই জানেন, সম্মানিত ভাইরা। এরপরে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের আন্দোলন দিলাম, বিএনপি কেয়ারটেকার গভর্নমেন্ট দিবে না, যে না তত্ত্বাবধায়ক দিবে না, আমাদের অধীনে নির্বাচন দিতে হবে। তো শেষ পর্যন্ত ওনাদের অধীনে একটা নির্বাচন হয়েছে।
হওয়ার পরে কয়দিন টিকে ছিল? 17 দিন ছিল। তারপরে আবার কেয়ারটেকার গভর্নমেন্ট বিল পাস করে আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচনটা হয়, সেখানে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। ঠিক আছে, তো আওয়ামী লীগ আবার আওয়ামী লীগের উপকার করলো এক প্রকার ধরেন জামাত, কারণ কেয়ারটেকার গভর্নমেন্ট আসার কারণে শেখ হাসিনা প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী হইল। হওয়ার পরে এই শেখ হাসিনা কি চালু করলো জানেন? সারা বাংলাদেশে মুন্সি, হুজুর, টুপিওয়ালা, দাড়িওয়ালা যা আছে ধরো আর জেলে ঢুকাও, ধরো আর জেলে ঢুকাও। ভারতের প্রেসক্রিপশন ছাড়া ওনার মাথা কাজ করে না। ভারত বলছে যে মৌলবাদ বেড়ে যাচ্ছে, হুজুর বাইরে যাচ্ছে, তোমাদের রাজনীতি টিকবে না, সুতরাং হুজুর মারো, হুজুর ধরো। ঠিক কিনা বলেন? আপনারা জানেন না, আপনার 96 সাল থেকে 2001 সাল পর্যন্ত এই মামুনুল হকের আব্বা আল্লামা আজিজুল হক অন্ধ মানুষ, চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে, এই লোকটাকে শেখ হাসিনা গ্রেফতার করে জেল খাটিয়েছে। ঠিক কিনা বলেন? চিটাগাঙ্গে 8 মার্ডার হয়েছিল, অন্য সন্ত্রাসীরা এক ব্রাশ ফায়ারে 8টা মানুষ মেরে ফেলছে, আর ওই 8 ব্রাশ ফায়ারটা শিবিরের ঘরে শেখ হাসিনা চাপিয়ে দিয়ে সারা বাংলাদেশে আপনার জামাত শিবিরকে চিরিন অভিযান দিয়ে গ্রেফতার করে জেলে ভরে দিয়েছিল। আপনাদের ইতিহাস জানা আছে। এর মধ্যে আমার ওই চিলাহাটির বউবাজারের ছোট্ট একটা ছেলে আপনার দিনাজপুরে হাই স্কুলে পড়তো, ক্লাস 7-এ। এই ক্লাস 7-এর বাচ্চাটাকেও সেই আপনার গ্রেফতার করে নিয়ে চলে গেছে। আমাদের মৌলানা ফরাদ ভাই তখন দিনাজপুর শহর সভাপতি ছিল, উনাকে জেলে নিয়ে গেছে। 7 মাস 9 মাস ওরা জেল খাচ্ছে তৎকালীন সময়ে। তাহলে আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট যে ক্ষমতায় আসে জামাতের 12 বাজাই দিল। ঠিক কিনা বলেন? বিএনপিরও 12 বাজাইলো। এখন চিন্তা করলো যে এই কালনাগিনীর হাত থেকে বাঁচতে হবে, এখন কি করে জোট করতে হবে। এই যে জোটের রাজনীতি শুরু হলো, দেখেন 4 দলীয় ঐক্য জোট হলো 2001 সালে। জামাত, বিএনপি সহ এই আল্লামা আজিজুল হকের দল সহ 4টা দল এক জায়গায় হয়ে ভোট করলো। 2001 সালে ধানের শীষ মার্কা সারা বাংলাদেশে আবার ক্ষমতায় আসলো। জানেন না আপনারা? এইবার আমরা সিট পাইলাম 17টা। আগে পাইলাম কয়টা? 96 সালে 3টা পাইছি, এরপরে পাইলাম 17টা সিট পাইলাম। কিন্তু এবার কি হলো, আমাদের কন্ট্যাক্ট ছিল যে আমাদের মন্ত্রিত্ব দিতে হবে। নিজামী সাহেব এবং মুজাহিদ সাহেবকে মন্ত্রিত্ব দেওয়া হলো। নিজামী সাহেবকে প্রথমে মন্ত্রিত্ব দেওয়া হলো আপনার হলো কৃষি মন্ত্রী, 1 বছর কৃষি মন্ত্রণালয় চালাইলো। এরপর ওখান থেকে ট্রান্সফার করে দিল শিল্প মন্ত্রণালয়, পরবর্তী শেষ পর্যন্ত শিল্প মন্ত্রণালয় ছিল। এরপরে মুজাহিদ সাহেবকে দায়িত্ব দিল সমাজ কল্যাণ মন্ত্রণালয়। সমাজ কল্যাণ মন্ত্রণালয় সফল মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলেন। সম্মানিত ভাইরা, আবার আমাদের 2006 সালে 28 অক্টোবর ছিল এই 4 দলীয় জোটের শেষ দিন। ঠিক কিনা? সেদিন আওয়ামী লীগ আবার ক্ষমতার জন্য মরিয়া হয়ে গেল, সারা বাংলাদেশে লগিয়ে বৈঠা তাণ্ডব চালালো এবং মিডিয়ার সামনে প্রকাশ্য দিবালোকে বাঁশের লাঠি দিয়ে, লগি দিয়ে, বৈঠা দিয়ে আমাদের সমাজ শিবিরের নেতা কর্মীকে প্রকাশ্য দিবালোকে ঢাকার পল্টন ময়দানে হত্যা করেছিল। ঠিক কিনা? সেই দৃশ্য আপনাদের মনে আছে? সম্মানিত ভাইরা, তারপর থেকে দেশে জরুরি অবস্থা শুরু হলো। জরুরি অবস্থায় সবাই গ্রেফতার হলো দুর্নীতির দায়ে। কিন্তু আলহামদুলিল্লাহ, শুকরিয়া, নিজামী মুজাহিদ আমাদের এমপিরা যারা গ্রেফতার হলো, দুর্নীতির দায়ে একজনের গ্রেফতার হলো না। ঠিক কিনা? রাজনৈতিক ভাবে গ্রেফতার হয়ে গেল। আর অন্যরা দুর্নীতির দায়ে গ্রেফতার হলো, আমাদের নেতা কর্মীরা দুর্নীতির দায়ে গ্রেফতার হলো না। এরপরও আপনার একটা নির্বাচন হলো 2008 সালের ৫৫ নির্বাচন। এই ৫৫ নির্বাচনে ভারতের পক্ষ হয়ে সেনাবাহিনী এই ফখরুদ্দিন মঈনুদ্দিন আপনার শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসছে। তারপরে একটানা 15.5 বছর 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত শেখ হাসিনা পাওয়ারে ছিল। এই পাওয়ারের চলাকালীন সময় ওরা ওদের নেতা কর্মীরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, আর আমরা বিরোধী দল বিএনপি জামাত আমরা জেল জুলুম খাটতে খাটতে, নেতা হারাইতে হারাইতে আমাদের নেতৃত্বের শূন্যতা দেখা দিছে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ পেলাম। এই স্বাধীন বাংলাদেশের খবরটা একটু আপনাদের জানার দরকার আছে কি? এই স্বাধীন বাংলাদেশে এখন সবচেয়ে বড় দল হলো বিএনপি। ঠিক আছে? স্বাধীন বাংলাদেশ সবচেয়ে বড় দল কোনটা? বিএনপি। উনারা এখন কি বয়ান দিচ্ছে? আওয়ামী লীগ যেই বয়ান দিছে এতদিন থেকে, ওই একই বয়ান উনারা এখন জামাতের বিরুদ্ধে দিচ্ছে। ঠিক কিনা? বলতেছে, উনারা বলতেছে জামাত ইসলাম হলো পাকিস্তানি,
জামাত ইসলাম হচ্ছে মৌলবাদ, জামাত ইসলাম হচ্ছে রাজাকার, জামাত ইসলাম হচ্ছে যুদ্ধপরাধী, স্বাধীনতা বিরোধী, এই জঙ্গিবাদ, এগুলা বলে জামাত ইসলামী বলে করে বেড়াইছে। এগুলা ওনারা বলতেছে, আমরা ওনাদেরকে সাফ সাফ বলে দেই, ভাইজান আপনারা যখন ভারতের প্রেসক্রিপশনে চলবেন তখন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেসক্রিপশনে চলবো, ঠিক কিনা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে শেখ হাসিনার সেনাবাহিনী, আর্মি, পুলিশ, র্যাব, চিতা কোবরা কিছুই টিকতে পারে নাই। এই জন্য ইতিহাস থেকে শিক্ষা নেন। এই কয়েকদিন আগে যা আগে কথা বলতে পারতেন না, একটা ব্যানার টাঙ্গাইতে পারতেন না, ছিঁড়ে ফেলতো আওয়ামী পুলিশেরা। এখন ব্যানার টাঙ্গান, বড় বড় মিটিং করেন, আর ওই মিটিং এ খালি জামাতের বিরুদ্ধে বক্তব্য রাখেন। একেবারে জনগণ আপনাদেরকে খুশি হয়ে ভোট দিয়ে একেবারে ঢাইলা দিবে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, রানিং খবর আপনাদেরকে দেই, আপনারা সচেতন আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিদের নির্বাচন হবে, আপনারা জানেন তো? ছাত্ররা ছাত্রদেরকে ভোট দিয়ে আপনার সহসভাপতি বানাবে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের। কয়েকটা জরিপে আসছে ছাত্রদল ভোট পাবে মাত্র 7%। কয় পার্সেন্ট? 7%। আর ছাত্র শিবিরের আপনার এই ভোট পাবে হলো আপনার 44%, 46%। সাদিক খান ভোট পাবে, শিবির ভোট পাবে হলো 46%, আর ছাত্রদল ভোট পাবে 7%। আপনি ভারতীয় গান বাজান, কোনো সমস্যা নাই, আপনার ভোট কমতেই থাকুক। এখন আসেন, ওনারা বলে যে আমরা বলে ধর্ম নিয়ে রাজনীতি করি। ভাই আমরা বলি আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। ধর্ম নিয়ে রাজনীতি আপনারাই করেন। কিভাবে? ওনারা বলে যে ধর্মের রাজনীতি নাই, রাজনীতি একটা পচা জিনিস, এইখানে ধর্ম ঢুকালে ধর্ম নষ্ট হবে। কিন্তু আপনারা যে ধর্ম নষ্ট করতেছেন এই কয়েকদিনের মধ্যে প্রমাণ দিব আমি। খানকা গুলাতে যাইতেছে, খানকা শরীফে মজমা বসেছে। খানকা শরীফে একটা পবিত্র জায়গা, ঠিক কিনা? ধর্মীয় জায়গা না ওইটা? ওখানে আল্লাহর জিকির হয়, কালামুল্লাহ শরীফ পাঠ হয়, এখানে নবী রাসূলের স্মরণ করা হয়। ওইখানে নেতারা গিয়া বসছে, বৈশা ওনারা কি করতেছে? আপনার জামাতের বিরোধিতা করতেছে। খানকা গুলাকে জামাতের বিরোধিতা করার জন্য তৈরি করছেন। আমাদের যারা আহলে সুন্নাতুল জামাতের লোক আছেন, বিভিন্ন তরিকাপন্থীর ভাইরা আছেন, আপনাদের সাথে কিন্তু আমাদের খারাপ সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আপনাদেরকে ব্যবহার করতেছে। আপনাদেরকে এইটুক জ্ঞান হয় না, আপনাদেরকে এইটুক জ্ঞান হয় না। আপনাদের সাপ সাপ বলে দেয় সারা বাংলাদেশে কি হবে আমি জানি না, কিন্তু বোদা দেবীগঞ্জে কোনো ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা? আবার জন্ম হয়ে আসতে হবে বলে দিলাম। নেক্সট ডে জন্ম নিয়ে তারপরে আসতে হবে ইনশাআল্লাহ। এই আপনারা রক্ত দিতে রাজি আছেন কিনা? জীবন দিতে রাজি আছেন কিনা? একটা মাইকিং দেব, আমাদের দেবীগঞ্জে 1 লক্ষ লোক আসতে হবে একটা মাইকিং এ। রাজি আছেন আপনারা? কে কত বড় মাস্তান আছে আর গুন্ডা আছে, আবার কে কত বড় শিয়ানা আছে, শক্তিশালী আছে, ওই দিন খেলা হবে, ঠিক কিনা বলেন? সময় দেবেন 4 তারিখ 5 তারিখ সবাই আপনার লেস ঢুকাই দিয়েছেন নিচের দিকে দিয়া, একজন এক জায়গায় ঘুরতেছেন, আমরা ডাইকা ঢুকা আইনা আমরা লাঠি নিয়ে গেছি আর আপনারা খালি হাতে গেছেন, আর এখন ফাইজলামি শুরু করছেন। খানকার ভিতরে বৈশা জামাতের বিরোধিতা করে। খানকার আলাদেরকে বলবো, আপনাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, আপনারা এই দুষ্ট চক্রকে জায়গা দেবেন না। কেন? আপনি তো বলতেছেন যে ধর্মের রাজনীতি নেই, তাহলে ওখানে জামাতের বিরোধিতা করা রাজনীতি কিনা বলেন? তাহলে ওনারা স্ববিরোধী কাজ করছে, ওনারা যেটা বলে সেটা মানে না, ঠিক কিনা বলেন? একটা কথা মনে রাখবেন, আপনি যদি থুতু উপরে নিক্ষেপ করেন তাহলে মাথায় পড়বে, ঠিক কিনা? ওদের থুতু ওদের মাথায় পড়তেছে, ওনারা মনে করতেছে ওইখানে জামাতের দুর্নাম করে জামাতের জনগণ থুতু দিতেছে। না না না, জামাতের থুতু দেয় না, জনগণ আপনাদেরকে থুতু দিতেছে, ঠিক কিনা বলেন? এখন আসেন, কালকে ঈদে মিলাদুন নবীর একটা বিরাট র্যালি হয়েছে দেবীগঞ্জে, আহলে সুন্নাতুল জামাতের ব্যানারে, এবং বিজয় চত্বরে আপনার কি হয়েছে, একটা সমাবেশ হয়েছে। ওই সমাবেশে কিন্তু ওনাদের ব্যানার লাগানো ছিল, সেই ব্যানারে কিন্তু ফরহাদ হোসেন আজাদ সাহেবের নাম লেখা নাই, ঠিক আছে? উনি হঠাৎ করে, মানে এটাকে কি বলবো, এটা প্রাসাদ ষড়যন্ত্রের মতো আর কি, হঠাৎ করে পিছন দরজা দিয়ে উনি উঠে গেল। উঠে গিয়া ওনার নামে কোনো মাইকেল নাই, কিছুই নাই, আসে উনি বক্তব্য শুরু করে দিল। উনি বক্তব্য দিয়ে ওই একটা পবিত্র জায়গা যেখানে নবীর আশেকরা আসছে, ঈদে মিলাদুন নবী পালন হবে, ওই মঞ্চে দাঁড়িয়ে উনি জামাত ইসলামী সম্পর্কে মিথ্যা মিথ্যা ভাষণ দিয়ে গিয়েছেন, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়,
ডাক্তার শফিকুর রহমান আমাদের প্রাণপ্রিয় নেতা আমিরে জামাত সম্পর্কে তিনি বলেছেন, আমিরে জামাত নাকি ঘোষণা দিয়েছে যে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে বাংলাদেশে কোনো মাজার রাখবো না। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিব, এই আমিরে জামাতের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বক্তব্য আপনার ভিডিও হয় কিনা বলেন, প্রত্যেকটা বক্তব্য পত্রিকায় আসে। আপনি একটা কেন্দ্রীয় নেতা হয়ে, আপনি আমাদের বোদা দেবীগঞ্জের তথাকথিত নয়নমণি হয়ে আপনি আমিরে জামাত সম্পর্কে এত বড় একটা ডাহা মিথ্যা কথা বললেন। আপনি কোন পত্রিকা পাইছেন, কোন ভিডিওতে পাইছেন? ওই ভিডিও জামাত ইসলামীকে দেখাইতে হবে, ঠিক না? আপনি কথা বললেই ছাড় দিবে, কথা বললেই ছাড় পেয়ে যাবেন। আপনি কি বস হয়েছেন নাকি আমাদের? আপনি কি বস হয়েছেন? মনে রাখবেন, আপনি যখন আওয়ামী লীগের ভূমিকা রাখবেন তখন আমরা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা রাখবো, ঠিক না? আপনি যদি মনে করেন ফেরাউনের ভূমিকা রাখেন তখন আমরা ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের ভূমিকা রাখবো, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আপনি যদি আপনার নমরুদের ভূমিকা রাখেন, আমরা রাখবো কার ভূমিকা? ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের ভূমিকা। আপনি যদি ফেরাউনের ভূমিকা রাখেন আমরা কিন্তু মুসা আলাইহিস সালামের উম্মতের ভূমিকা রাখবো, ঠিক না? আপনি যদি আবু জেহেলের ভূমিকা রাখেন এই বোদা দেবীগঞ্জে, কথা দিচ্ছি আমরা কিন্তু বিশ্ব নবীর উম্মত, সেই উম্মতের ভূমিকা আমরা পালন করবো, ঠিক না? মিথ্যা কথা বলে জনগণকে ধোঁকা দিবেন, আমরা আঙ্গুল চুষবো, এইটা আপনি বোদা দেবীগঞ্জে পারবেন না। 15.5 বছরে আওয়ামী লীগের মতো শক্তিশালী দলের সাথে আমরা খেলছি। 15.5 বছরে আমরা একজন 15টা পর্যন্ত মামলা খাইছি, 2.5-3 বছর জেল খাটছি, রিমান্ডে গেছি। আপনি কিন্তু 15.5 বছরে একটা মামলাও খাল নাই, একদিন জেলও যান নাই, ঠিক কিনা বলে? কিসের কেন্দ্র নেতা? কেন্দ্র নেতা হচ্ছে হাবিবুন নবী খান সোহেল, উনিও রংপুরের সন্তান, ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি। উনার নামে মামলা হয়েছে 450। বাংলাদেশে সবচেয়ে বেশি মামলা হয়েছে হাবিবুন নবী খান সোহেলের নামে। ভাই, উনার নামে 450 মামলা হইলো, আপনার নামে 1 হালা মামলা হইলো না? তার মানে আপনি কার সাথে আঘাত করেছেন বোদা দেবীগঞ্জের মানুষ জানে, ঠিক কিনা বলে? আপনি তো আওয়ামী রাজনীতিতে এখনো শিশু, আপনি এখনো শিশু আছেন। জেল খাটতেন যদি আমাদের মতো, রিমান্ডে যাইতেন, মার খাইতেন, তাহলে এই ধরনের মিথ্যা কথা বানায় বলতেন না, ঠিক কিনা? এখন সস্তা বুলি উড়াচ্ছেন। আমরা কিন্তু এইটাতে ছাড় দেব না। আপনাকে আমরা বললাম যে আপনি এই ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্যটা আপনি পেশ করবেন, তাহলে এই বোদা দেবীগঞ্জের মানুষ আপনাকে মিথ্যাবাদী হিসেবে জাহির করে যাবে, ঠিক? সম্মানিত ভাইরা, একটা আপনার জাতীয় টেলিভিশন আসলো, জাতীয় টেলিভিশন ডিবিসি, উনি ওইখানে সাক্ষাৎকার দিলেন। উনি একজন এত বড় কেন্দ্র নেতা, উনি সাক্ষাৎকারে কি বললেন যে 15.5 বছর নাকি জামাত শিবির আওয়ামী লীগের লুঙ্গি